সব খবর কম সময়ে সব খবর একসাথে এই এক ঘন্টায় দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেব গেল 24 ঘন্টার সব বড় খবর। একদিন পিছিয়ে ভারত সরকারের উপহারের 20 লাখ ডোজ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার। ভারতীয় কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশের টিকা সংরক্ষণ প্রস্তুতির কারণেই এই বিলম্ব। তবে স্বাস্থ্যমন্ত্রী জানান ফ্লাইট শিডিউল অনুযায়ী ভারত থেকে দেশে টিকা আসবে। প্রতিদিন 2 লাখ ডোজ টিকা দেওয়ার কথাও জানান তিনি। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে টিকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন জায়েদ মালিক। বলেন এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সারা দেশে একযোগে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এক্ষেত্রে ভিআইপি নয় বিবেচনা করা হবে প্রয়োজন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক জানান ভ্যাকসিন রাখা হবে স্বাস্থ্য অধিদপ্তরের 3টি ওয়্যারহাউসে। ভ্যাকসিনের নিরাপত্তা এবং মান নিশ্চিতে 15 সদস্যের জাতীয় কমিটি করা হয়েছে। একই সাথে গঠন করা হয়েছে 14 সদস্যের ক্যাজুয়ালিটি অ্যাসেসমেন্ট কমিটিও। আগামীকালের একটা শিডিউল আছে এবং আগামীকাল আসবে অথবা পরশুদিন আসবে। প্রথমে তো ঢাকা শহরেই শুরু হবে সীমিত আকারে, এবং যে ভ্যাকসিনই আসুক না কেন এটা আমাদের যে প্ল্যান করা আছে, জাতীয় প্ল্যান, ন্যাশনাল প্ল্যান অনুযায়ী সারা দেশে এটা দেওয়া হবে। সিএমএসডিকে এটাকে কনসাইনমেন্ট এজেন্ট করা হয়েছে। সাধারণ ভ্যাকসিন রাখার জন্য যে ওয়্যারহাউসটা আমাদের এখানে আছে, আমাদের 3টা জায়গা আছে। আমরা ওই ক্যাপাসিটি অনুযায়ী যে আমাদের কতখানি আসছে, এক্সাক্ট ভলিউমটা যতটুকু হবে ওটা ওই জায়গায় আমরা রাখবো। করোনায় গেল 24 ঘন্টায় 20 জনের প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 702 জনের। শনাক্তের হার 4.65%। নিহত 20 জনের মধ্যে 14 জনই পুরুষ, নারী 6। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানির সংখ্যা 1942। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,097 জনের। মোট শনাক্তের সংখ্যা 5,29,031। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 682 জন, আর মোট সুস্থের সংখ্যা 4,73,855। এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রস্তুত রয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। সেজন্যই সংশ্লিষ্ট বিলগুলো দ্রুত পাশ করা জরুরি বলে মন্তব্য তার। শীতকালীন অধিবেশনের দ্বিতীয় কর্মদিবসের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনা স্থগিত করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আইন প্রণয়ন কার্যাবলীতে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি 3টি বিল উত্থাপন করেন। বিল 3টি হল ইন্টারমিডিয়েট এবং সেকেন্ডারি এডুকেশন সংশোধন বিল 2021, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 21। মন্ত্রী জানান ফল প্রকাশের জন্য এসব বিল পাশ হওয়া জরুরি। আমাদের এইচএসসির ফলাফলের জন্যে শিক্ষার্থী, অভিভাবক সবাই অপেক্ষা করছেন এবং আমাদের ফলাফল সব প্রস্তুত আছে। কিন্তু আমাদের যেহেতু আইনে পরীক্ষা গ্রহণপূর্বক ফলাফল দেবার বিষয়টি ছিল এবং এইবার যেহেতু বৈশ্বিক সংকটের কারণে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের 2টি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফল দিতে যাচ্ছি। সেই কারণে আমাদেরকে বর্তমান আইনটি সংশোধন করবার প্রয়োজন দেখা দেয়। এদিকে করোনার কারণে প্রায় 1 বছর বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার আভাস পাওয়া যাচ্ছে। সরকার ফেব্রুয়ারিতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাসে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি দেখে অন্য ক্লাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। শিক্ষার্থী এবং অভিভাবকরাও বলছেন সামাজিক দূরত্ব মেনে ক্লাসে ফিরে যাওয়ার বিকল্প নেই। দূরত্ব মেনে ক্লাস নিলে আমার মনে হয় হয়তো সেটা ভালো হতেও পারে। কলেজ রোজ খুলে দিলে আমরা আরো ভালো মতো পড়তে পারবো, মনোযোগী হতে পারবো। জানুয়ারির পরেই আমরা স্কুল খুলবো না সিদ্ধান্ত এখনো হয়নি, কিন্তু আমরা স্কুল খোলার সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি। এসএসসি এইচএসসির কথা যেহেতু বলছেন মাউসি, ওরা শুরু করা উচিত, শুরু করে দেখা উচিত এর ইম্প্যাক্টটা কি হয়। না দেখে তো আপনি থিওরিটিক্যাল কথা বলে তো লাভ নাই যে আমি এখন গেলেই সেখানে এটা হবে, ওইটা না করলে এটা হবে না, সেরকম। কারণ ওরা তো 1 বছর পর্যন্ত করলেন সেটাতে তো ছেলে মেয়েদের মানসিক শারীরিক দুইটারই তো প্রভাব পড়ছে ঘরে থেকে।
দেশের ৭৫% শিক্ষার্থী চায় দ্রুত খুলে দেয়া হোক শিক্ষা প্রতিষ্ঠান। এডুকেশন ওয়াচ নামে একটি প্রতিষ্ঠানের গবেষণায় এই তথ্য উঠেছে। মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। গবেষণার সার সংক্ষেপ সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে দূরশিক্ষণ পদ্ধতিতে নেওয়া ক্লাসে ৬৯.৫% প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থী অংশগ্রহণ করেনি বলে উঠে এসছে এই গবেষণায়। ক্ষুদ্র নৃগোষ্ঠী এলাকা ও প্রত্যন্ত গ্রাম, হাওর বাওর এলাকায় দূরশিক্ষণ পদ্ধতির ক্লাসের সক্ষমতা নেই বলে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। কোভিড পরিস্থিতি ভালো এমন এলাকায় আগে এবং পরিস্থিতি বুঝে অন্য এলাকায় খোলা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা সংশ্লিষ্ট যারাই থাকবেন স্কুল খোলার সাথে জড়িত সবার সুরক্ষা নিশ্চিত করতে হবে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে। আমরা কোনো সুনির্দিষ্ট ডেট বলি নাই, টাইম বলি নাই, আমরা ধাপে ধাপে বলেছি। করোনার ভ্যাকসিন নিয়ে সরকার লুটপাট করছে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের সাথে আলাপে বিএনপি মহাসচিব বলেন, করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার, ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এই সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ভ্যাকসিন নিয়ে তারা আবার লুটপাটে নিমগ্ন হয়েছে, তাদের দুর্নীতি করছে এবং সেই দুর্নীতির কারণে এই ভ্যাকসিনটাও আজকে প্রয়োগ করাটা একটা টোটালি মেস হয়ে গেছে। এটা তারা সহজে করতে পারবে না। স্বাধীনতা বিরোধী অপশক্তির পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িকতা হাজার বছরের ঐতিহ্য নষ্ট করতে চায় মন্তব্য করে এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন ওবায়দুল কাদের। বলেন, বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। তৃতীয় এবং চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে বিদ্রোহীদের সরে দাঁড়ানোর কঠোর নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অপশক্তি, অতীতের ধারাবাহিকতা, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা নস্যাতের অপতৎপরতা অব্যাহত রেখেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে এই অপশক্তিকে মোকাবিলার মাধ্যমে ৩০ লাখ শহীদের রক্তস্নাত আদর্শকে সমুন্নত রাখতে হবে। দেশব্যাপী ভাইরাল হতেই উল্টো পাল্টা বক্তব্য দিয়েছেন আব্দুল কাদের মির্জা। মন্তব্য করেছেন ফরিদপুর ৪ আসনের আলোচিত সংসদ সদস্য নিক্সন চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় চরভদ্রাসনে এক অনুষ্ঠানে নিক্সন চৌধুরী বলেন, কয়েকদিন ধরেই তাকে নিয়ে অসংলগ্ন কথা বলছেন কাদের মির্জা, তাই তাকে পাগল ছাড়া আর কিছুই বলা যায় না। আবারও কাদেরকে পাবনায় পাঠানোর কথা বলেন নিক্সন চৌধুরী। সংসদ সদস্যদের নিয়ে বিরূপ মন্তব্যের জন্য কাদের মির্জার বিচারও দাবি করেন এ সময় তিনি। ভাইরাল হইতে চায়, ভাইরাল সারা বাংলাদেশ জন্য পাগল রেসি নেই, সারা দেশ বাংলাদেশ পাগল রেসি নেই, বাংলাটা পাবনায় করা দিব। আমরা এইসব বড় ভাইয়ের ভয় নিক্সন চৌধুরী পায় না। খেলতে জানি, খেলতে জানি, তার থেকে মাথা বন্ধ করে যা। কোকাইনেও মোবাইলে দুটা ফেসবুকে কথা কইয়া হিরোয়েন না। এদিকে কাদের মির্জাকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। মঙ্গলবার বিকেলে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে ফরিদপুর ৪ আসনে সংসদ সদস্যদের কুশপুত্তলিকা দাহ করেন তারা। এ সময় নিক্সন চৌধুরীকে নোয়াখালীর বাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। রাজধানীতে ৬টি রুট বাস্তবায়নে বিরুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ এবং কাঁচপুরে আন্তঃজেলা টার্মিনালের জায়গা চূড়ান্ত করা হয়েছে। অনুমোদনের জন্য দ্রুতই মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। নগর ভবনে বাস রুট এবং রেশনালাইজেশন কমিটির সভায় তিনি এ তথ্য জানান। বলেন, পাইলট রুট হিসেবে ঘটারচর, মোহাম্মদপুর, মতিঝিলে বাস বাড়িয়ে ৪০০ বাস চলবে। ১ এপ্রিল থেকে পাইলট প্রকল্প শুরুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে জানান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সরেজমিন পরিদর্শনের প্রেক্ষিতে আমরা নির্ধারণ করেছি যে বিরুলিয়া, বাটুলিয়া, উত্তরা যে জায়গাটা আমরা দেখেছি সেই জায়গাটাতে একটি আন্তঃজেলা টার্মিনাল হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ৩৪টি জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে কিছু কিছু জায়গায় বাস বে হবে এবং কিছু কিছু জায়গায়
আমাদের বাস স্টপেজ হবে। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত আকাশ মিতুর দম্পতির ঘাতক বাস চালক তসিকুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। গতরাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে তসিকুল। দুর্ঘটনায় নিহত আকাশ ইকবাল পদ্মা সেতু প্রকল্প এবং তার স্ত্রী মায়া হোটেল লেক ক্যাসলে কর্মরত ছিলেন। তাদের ঘরে 3 বছরের একমাত্র সন্তান আফরা রয়েছে। সোমবার সকাল 7:30টার দিকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথেই রাজধানীর বিমানবন্দর সড়কে এই বাসটি চাপা দেয় তাদের। ঘটনাস্থলেই মারা যান এই দুজন। আসলে যে অপরাধ করে সে তো কখনো অপরাধের কথা স্বীকার করে না, সে কখনো বলবে না যে আমি এটা তাদেরকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে মানে করে দিয়েছি, এটা তো বলবে না কখনো। তো আমরা তদন্তের পর্যায়ে আছে, আমরা সিআইডি তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপ্রধান হিসেবে বুধবার শপথ নেবেন জো বাইডেন। অন্যান্য বারের মতো জমকালো আয়োজনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন আবহে অভিষেক হবে বাইডেনের। মহামারীর কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে সীমিত সংখ্যক অতিথি অংশ নেবেন এই অনুষ্ঠানে। থাকবে না লাখো সমর্থকের ভিড়ও। যদিও ইউটিউব, ফেসবুক, টুইটার সহ অনলাইন প্ল্যাটফর্মে থাকবে পুরো অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ। ইতিহাসে প্রথমবার পূর্বসূরির অনুপস্থিতিতে শপথ নেবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধকালীন নিরাপত্তা ব্যবস্থায় শুধু ক্যাপিটল হিল, হোয়াইট হাউস এবং পার্শ্ববর্তী ভবনগুলো পাহারায় থাকছে ন্যাশনাল গার্ডের 20,000 সেনা। এদিকে অভিষেকের দিনে যুক্তরাষ্ট্রে বসবাসরত সব অবৈধ অভিবাসীকে বৈধতার আওতায় আনার প্রস্তাব দেবেন জো বাইডেন। পরিকল্পনা রয়েছে শর্ত পূরণ সাপেক্ষে 8 বছরের মধ্যে সকলকেই নাগরিকত্ব দেওয়ার। গণমাধ্যম বলছে, কোনো কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে থাকা প্রায় 1,10,00,000 অবৈধ অভিবাসী পাবেন এই সুবিধা। বার্তা সংস্থা এপি জানায়, এবছর 1 জানুয়ারির আগে মার্কিন ভূখণ্ডে প্রবেশ করেছেন এমন অভিবাসীদের পর্যবেক্ষণ করবে প্রশাসন। নিয়মিত কর দিলে এবং আইন মেনে চললে 5 বছরের মাথায় মিলবে বসবাসের বৈধতা কিংবা গ্রিন কার্ড। এই 3 বছরের মাথায় মিলবে নাগরিকত্ব। আরও দ্রুত বৈধতা পাবেন কৃষি, শ্রমিক এবং শৈশবে যুক্তরাষ্ট্রে ঢোকা তরুণ অবৈধ অভিবাসীরা। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর অভিবাসন বিরোধী নীতিমালার বিপরীতে এসব পদক্ষেপ নিতে যাচ্ছেন বাইডেন। অভিবাসী ভোটারদের প্রতি এমন নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তার। ভ্যাকসিন বন্টনকে কেন্দ্র করে ভয়াবহ নৈতিক বিপর্যয়ের মুখে গোটা বিশ্ব। দরিদ্র দেশগুলোতে জীবনের বিনিময়ে দিতে হবে এর মূল্য। মন্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের। টিকা বন্টন নিয়ে উৎপাদক এবং ধনী দেশগুলোর কড়া সমালোচনা করেন তিনি। বলেন, টিকা নিয়ে ধনী দেশগুলোর প্রতিযোগিতা ভয়াবহ ঝুঁকিতে ফেলছে দরিদ্র রাষ্ট্রগুলোকে। জানান, গত বছর টিকা সংগ্রহে অন্তত 44টি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, চলতি বছর হয়েছে 12টি। এ পর্যন্ত প্রায় 4 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ হয়েছে 49 দেশে। অথচ দরিদ্র দেশগুলো টিকার জোট কোভ্যাক্সের জন্য ভ্যাকসিন সংগ্রহ করা যাচ্ছে না। কিছু দেশ ও কোম্পানি কেবল দ্বিপাক্ষিক চুক্তিকে গুরুত্ব দিচ্ছে। কোভ্যাক্সকে পাশ কাটিয়ে টিকার দাম বাড়িয়ে সবার আগে টিকা পেতে চাইছে। বেশি লাভের আশায় ধনী দেশকে অগ্রাধিকার দিচ্ছে উৎপাদকরা। ধনী 49 দেশই 3,90,00,000 ডোজ টিকা সংগ্রহ করেছে। অথচ এমন দেশও আছে যারা মাত্র 25 ডোজ পেয়েছে। মিলিয়ন নয়, হাজার নয়, কেবল 25 ডোজ। এদিকে ভারতে করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে 580 জন। এখন পর্যন্ত টিকা গ্রহণকারী 2 ব্যক্তি মারা গেলেও তাদের মৃত্যুর সাথে টিকার কোনো সম্পর্ক নেই বলে দাবি প্রশাসনের। সোমবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, টিকা কার্যক্রম শুরুর 3 দিনে 38 লাখ ভারতীয় করোনার প্রতিষেধক নিয়েছেন। টিকা নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রায় 600 মানুষের শরীরে। এর মধ্যে 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে টিকা নেওয়ার 24 ঘন্টার মধ্যে। উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালে মারা যান 46 বছর বয়সী এক ব্যক্তি। কর্ণাটকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আরেকজন। দিল্লি বলছে টিকার ত্রুটি তাদের মৃত্যুর কারণ নয়। করোনায় টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভ্যাকসিন মন্ত্রী নিয়োগ দিয়েছে জাপান। সরকারের টিকা সরবরাহ এবং বন্টন ব্যবস্থাও তদারক করবেন তিনি। বিশ্বের অনেক দেশে টিকাদান শুরু হলেও এই প্রথম কেউ আলাদা করে ভ্যাকসিন মন্ত্রী নিয়োগ দিল। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন মন্ত্রী তারকনো। মঙ্গলবার বিবৃতিতে তিনি জানান, যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষকে নিতে হবে টিকার আওতায়। ফেব্রুয়ারির শেষ নাগাদ টিকা বন্টন শুরুর লক্ষ্য জাপানের। 10 মাসের মধ্যে সবচাইতে ভয়াবহ করোনা পরিস্থিতি অতিক্রম করেছে চীন।
মঙ্গলবার টানা সপ্তম দিনের মতো দেশটিতে শতাধিক ব্যক্তির দেহে শনাক্ত হয়েছে কোভিড-19 উপস্থিতি। ফলে গেল বছর মার্চের পরই প্রথম চীনা ভূখণ্ডে সপ্তাহের হিসেবে করোনা সংক্রমণ হাজারের কাছাকাছি পৌঁছেছে। গেল 24 ঘন্টায় 118 জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে, যা একদিন আগেই ছিল 109। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে নতুন সংক্রমণের সংখ্যা বেশি উত্তর পূর্বাঞ্চলের শহরে এবং বেইজিংয়ের নিকটবর্তী উত্তর উপকূলীয় প্রদেশে। ফেব্রুয়ারিতে চন্দ্রবর্ষের ছুটিতে আবারও মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় চীনের উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে আগেই লকডাউন দিয়েছে। উইন্ডিজের বিপক্ষে নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডের আগে এমন ঘোষণা দিলেন অধিনায়ক তামিম ইকবাল। বুধবার সকাল 11:30টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। ভার্চুয়াল মিডিয়া কনফারেন্সে হাজির হয়ে তামিম বলেন, দীর্ঘ বিরতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম 5টি ওভার খুব গুরুত্বপূর্ণ হবে। সাকিব আল হাসান আপাতত 4-এ ব্যাট করবেন আর সৌম্য সরকারকে খেলানো হবে 7 নম্বরে। সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন অধিনায়ক নিজেই। প্রতিপক্ষ হিসেবে উইন্ডিজের ক্রিকেটারদের বেশিরভাগই অপরিচিত, আর তাই সচেতন বাংলাদেশ দল। না, সিরিজ জিতা অবশ্যই ইম্পর্টেন্ট। সো টু স্টার্ট দ্য ফার্স্ট সেশন, প্রথম 5 ওভার বোলিং করে বা ব্যাটিং করি হোয়াটএভার, টু স্টার্ট ওয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড দেন যদি ভালো অবশ্যই করি এন্ড ইফ উই take all the boxes, why not? We'll think about the series later. So what I want to create is a Bangladeshi brand of cricket that we play. আমরা ওটার মধ্যে করতে চাই rather than try to follow someone else. এদিকে উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন ভূমিকায় অভিষেক হচ্ছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের, যেখানে সমালোচনাকে সাদরে গ্রহণের জন্য প্রস্তুত তিনি। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো নয়, বরং বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট পরিচিত করাতে চান এই ড্যাশিং ওপেনার। এদিকে দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারে পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন সাকিব। দাবি ওয়ানডে অধিনায়কের, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। যত ক্রিটিসিজম আমি শুনেছি, আমার মনে হয় না খুব কম বাংলাদেশের ক্রিকেটারই এই কথাটা শুনেছে। সো ওই দিক থেকে আমি ভেরি মাচ প্রিপেয়ার। প্রত্যেকটা দেশের নিজের নিজের স্টাইল আছে। সো আই ডোন্ট থিঙ্ক আমাদের অন্য কাউকে ফলো করা উচিত। আমাদের টিমেরও এরকম অনেক অ্যাডভান্টেজ আছে যেটা অন্যদের টিমেও নাই। 6 বছরেরও অধিক সময় পর নতুন একজন অধিনায়কের অধীনে ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। এমন ম্যাচেই মিরপুরে থাকছে দর্শক শূন্য, খেলা হবে 5 নম্বর উইকেটে। আর এবারই প্রথম বড় পরিসরে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাথে শরিক হচ্ছেন বিসিবি। লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্টস এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আমরা সম্পূর্ণ করে ফেলেছি। আশা করছি আগামীকাল প্রথম ওডিআইয়ের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট প্রত্যাবর্তন করবে। এদিকে অস্ট্রেলিয়া ভারত সিরিজের খবর জানাবো এবার। ব্রিসবেনে টেস্টের নাটকীয় পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে 3 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। 328 রানের জয়ের লক্ষ্যে 18 বল বাকি থাকতে স্পর্শ করে রাহানের দল। শেষ দিনে বিনা উইকেটে 4 রান নিয়ে উইকেটে যান রোহিত এবং গিল। দিনের শুরুতেই রোহিত 7 রান করে কমিন্সের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। দলীয় 18 রানে প্রথম উইকেট পতনের পর দারুণ প্রতিরোধ করেন গিল এবং পূজারা। প্রায় 40 ওভারের জুটিতে তোলেন 114 রান। গিলের ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি থামে 91 রানে নাথান লায়নের বলে। এরপরে চেতেশ্বর পূজারার 56 এবং ঋষভ পন্তের অপরাজিত 89 রানে 3 উইকেটের জয় পায় ভারত। টেস্ট ইতিহাসে 300-র ওপরে রান তাড়া করে এটি ভারতের তৃতীয় জয়। অস্ট্রেলিয়া তাদের 2 ইনিংস করে 369 এবং 294 করে, আর ভারত তাদের প্রথম ইনিংসে করেছিল 336 রান। ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বৃহস্পতিবার দেশে আসছে 20 লাখ ডোজ করোনার ভ্যাকসিন। আর শ্রীরাম থেকে কেনা ভ্যাকসিন আসবে 26 জানুয়ারির মধ্যে। এদিকে বিশেষ এই টিকা কার্যক্রম চালাতে দেশ জুড়ে নেওয়া হচ্ছে জোর প্রস্তুতি। চট্টগ্রামে সংরক্ষণের জন্য প্রস্তুত বিশেষায়িত কুলার টিকা প্রদানের জন্য চূড়ান্ত একাধিক কেন্দ্র গঠন করা হয়েছে কারিগরি টিম। উপজেলা পর্যায়ে আইসলাইন রেফ্রিজারেটরের ধারণ ক্ষমতা আরও প্রায় 10,000-এর মতো। চট্টগ্রামে করোনা ভ্যাকসিন সংরক্ষণের প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য বিভাগ। কারা আগে ভ্যাকসিন পাবেন তৈরি হচ্ছে অগ্রাধিকার ভিত্তিক সেই তালিকা। এখনো পর্যন্ত জানতে পেরেছি প্রায় 7,93,000 ভ্যাকসিন আমাদের আসবে ধাপে ধাপে, এবং আমরা যে এখন তালিকা করছি অগ্রাধিকার ভিত্তিতে যে তালিকাগুলো আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে, এই তালিকা এই রকমই হয়তো আমাদের ভ্যাকসিনের প্রয়োজন হবে। 7টা জন্য যে আমাদের আইএলআর রেফ্রিজারেটর বলি, ওখানে আমাদের এই টেম্পারেচার মেনটেন করার মতো আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের স্টোর রয়েছে। আমরা আশা করি যে পরিমাণ ভ্যাকসিন আসুক আমরা হয়তো এই স্টোর করতে পারবো, এবং ওখান থেকে স্টোর থেকে নিয়ে আমরা ভ্যাকসিনগুলো মানবদেহে দিতে পারবো। 21 থেকে 25
রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের অবস্থান আগের চাইতে কিছুটা নমনীয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বলেছেন দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানে একমত বাংলাদেশ, মিয়ানমার এবং চীন। মঙ্গলবার চীনের মধ্যস্থতায় বাংলাদেশ মিয়ানমার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষেই একথা জানান সচিব। এ সময় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। প্রথম ধাপে যে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরবে তাদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে চীন। নিজেদের অর্থনৈতিক এবং অন্যান্য স্বার্থেই রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা দেবে দেশটি, এমন আশাবাদ পররাষ্ট্র সচিবের। যেহেতু আমরা বেশ পজিটিভলি কথাবার্তা বলেছি যে বাংলাদেশ মিয়ানমারের তারা আমাদের প্রতিবেশী, তাদের সাথে এমন কোনো আমাদের শত্রুতা নেই বা কোনো এরকম পরিস্থিতি নেই। আমরা ইফ উই কোঅপারেট তাহলে আমাদের অনেক গেইন আছে। তো এইগুলো মনে হয় তাদের কিছুটা সিঙ্ক ইন করেছে, বাট তার আগেই তারা মনস্থির করে এসেছিল যে তারা কিছুটা ফ্লেক্সিবিলিটি দেখাবে এবং নেপথ্যে নিশ্চয়ই চায়নাও কাজ করেছে তাদের সাথে। ভাষান্তরের সুযোগ সুবিধা এবং নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভাষান্তর থানা উদ্বোধন করে তখনই তিনি এসব কথা বলেন। ভাষান্তর সম্পর্কে এতদিন রোহিঙ্গাদের ভুল ধারণা ছিল, এটিও বলেন তিনি। ধীরে ধীরে এলাকা সমৃদ্ধশালী হয়ে উঠবে। পরে এখানে বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা সহ সামগ্রিক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন নোয়াখালীর পুলিশ সুপার। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোহিঙ্গারা প্রথম যে ভুল বুঝতেছিল যে এই জায়গায় তাদের বোধহয় নানান ধরনের অসুবিধা হবে, সেই অসুবিধাটা যে হয়নি, তারা যে শান্তিপূর্ণভাবে এবং কমফোর্টেবল ফিল করছে, এখন তারা সেই জন্যই দলে দলে আসা শুরু করবে। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির 2টি মামলার একটি খারিজ করা হয়েছে এরই মধ্যে। এছাড়া অন্য মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা হয়েছে। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান তার মামলাটি ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ খারিজ করে দেন। দ্বিতীয় মামলার বাদী অ্যাডভোকেট মোহাম্মদ সরওয়ার আলম মামলা প্রত্যাহারের আবেদন করেন, তার এই আবেদন মঞ্জুর করেছেন আদালত। গত 9 জানুয়ারি সাইদ খোকন অভিযোগ করেন শেখ ফজলিনুর তাপস সিটি কর্পোরেশনের শত কোটি টাকা নিজ মালিকানাধীন ব্যাংকে স্থানান্তর করেছেন। একে মানহানিকর মন্তব্য দাবি করে আদালতে 2টি মামলার আবেদন করা হয়। রাজধানীর কামরাঙ্গীর চরের টোটার মাথায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। উচ্ছেদের শুরুতে 5 তলা একটি ভবনের একাংশ গুড়িয়ে দেওয়া হয়। বেড়িমাঠ থেকে সর্বোচ্চ 40 ফুট পর্যন্ত নদী তীরের সব স্থাপনাই গুড়িয়ে দেওয়া হচ্ছে। বিআইডব্লিউটিএ জানায় বাঁকচাঁদ কিংবা মৌজায় 16টি পিলারের ভেতরে অবৈধভাবে করা হয়েছে শত শত স্থাপনা। উচ্ছেদ শেষে এখানে প্রকল্পের কাজ শুরু হবে, তবে কাউকেই অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে না, কোনো দখলদারকেও ছাড় দেওয়া হবে না বলে একই সঙ্গে জানায় কর্তৃপক্ষ। 2012 সন থেকে ঢাকা চারিপাশে এবং নারায়ণগঞ্জ চারিপাশে সব সীমানা পিলার নিয়েই বিএডব্লিউ আপত্তি ছিল। সেই আপত্তির ফলশ্রুতিতেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন নতুন প্রকল্প হয়েছে, নতুন অনেক বড় বড় স্থায়ী সীমানা পিলার হচ্ছে, যেগুলো পাইলিং করে করা, এবং আশা করি এরপর আর আমাদেরকে আর শহরের দিকে যেতে হবে না, এখানে আমাদের সমাপ্ত হবে। আশা করি মানিকগঞ্জের ঘিওরে সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলার রায়ে 5 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন 13 জন। দুপুরে অতিরিক্ত দায়রা জজ শাহানা হক সিদ্দিকা এই রায় দেন। মামলায় বলা হয় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে 2013 সালের 18 জুন আশরাফ আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে 25 জনের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে 18 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করে। গতকাল করেছেন মূলত। মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় রাজশাহীতে পুলিশের সার্জেন্টকে পিটিয়ে আহত করেছে এক যুবক। পুলিশ জানায় দুপুরে নগরের ঐতিহ্য চত্বরে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য। এ সময় তিনি এক যুবককে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবক বিপুলের উপরে চড়াও হন, লাঠি দিয়ে আঘাত করে শরীরে। এতে বিপুলের হাত ভেঙে যায় এবং বেশ কয়েকটি স্থানে জখমও হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। আহত পুলিশ সদস্য বিপুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত যুবক, তাকে ধরতে অভিযান চলছে। সে বুঝার উঠার আগেই সে তাকে বেদম মারপিট করে এবং ইভেন সে পালানোর চেষ্টা করছিল। আমাদের সার্জেন্ট তার উদ্দেশ্য ছিল তাকে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলা, তার উদ্দেশ্য ছিল। আমরা অলরেডি তার নাম ঠিকানা পেয়েছি এবং তার গাড়িটা জব্দ করেছি, মোটরসাইকেলটা। মোটরসাইকেলে কোনো কাগজপত্র নেই।
মাঘের কনকনে বাতাসে সারা দেশে শীতের দাপট, সাথে সূর্যের উত্তাপ কম থাকায় উত্তর আর দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঠান্ডা বেশ অনুভূত হচ্ছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে, মূলত 10 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে নওগাঁ, দিনাজপুর সহ কয়েকটি জেলায়। এতে সবচাইতে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে অনেক জায়গায় আগুন জ্বালিয়ে রাত পোহাতে হচ্ছে তাদের। এদিকে সূর্য ডোবার পর ঘন কুয়াশার কারণে কমে আসছে দৃষ্টিসীমাও। কুয়াশায় গেল কয়েকদিন ধরেই মাঝরাতে বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রধান 2 নৌরুট, পাটুরিয়া দৌলতদিয়া এবং শিমুলিয়া বাংলা বাজারে ফেরি পারাপার। রাজধানীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন BCPA। ফার্মগেটের লায়ন শপিং কমপ্লেক্স চত্বরেই কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক AHM সদরুল আলম। তিনি বলেন, সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এই কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে দেশের 10,000 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। ব্রিটেন, ইউভুক্ত দেশ আর ব্রাজিলের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সরকার। শপথ গ্রহণের 2 দিন আগেই এই তথ্য নিশ্চিত করেছেন হবু প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা পরিস্থিতির অবনতির কারণে গেল বছর বিভিন্ন সময়ে এই নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। 1 সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়ে সোমবার ডিক্রি জারি করে ট্রাম্প প্রশাসন। বাইডেনের শপথ গ্রহণের 6 দিন পর আগামী 26 জানুয়ারি নিষেধাজ্ঞার শেষ দিন বলে উল্লেখ করা হয় ডিক্রিতে। মেয়াদ শেষ হওয়ার 1 দিন আগে এই সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে চীন আর ইরানের ওপরে ভ্রমণ নিষেধাজ্ঞা অব্যাহত রাখার কথা বলা হয়। পরে টুইট বার্তায় বিদায়ী সরকারের এই সিদ্ধান্ত নাকচের কথা জানায় বাইডেন প্রশাসন। কর্তৃপক্ষের বাধা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের ঢল অব্যাহত গুয়েতেমালা সীমান্তে। সোমবার নিরাপত্তা বাহিনীর সাথে সহিংসতা হয় অভিবাসন প্রত্যাশীদের মেক্সিকো সীমান্তবর্তী একটি এলাকা থেকে। শতাধিক মানুষের একটি দলকে সরিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। এদের বেশিরভাগই হন্ডুরাসের নাগরিক। অবৈধ অভিবাসীদের ঠেকাতে টিয়ার গ্যাস এবং লাঠি চার্জ করে পুলিশ। নাগরিকদের ফিরিয়ে নিতে হন্ডুরাস সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গুয়েতেমালা। দেশের বেশিরভাগ মানুষ টিকা কর্মসূচির আওতায় এলেও চলতি বছর পুরোপুরি সীমান্ত খুলে দেবে না অস্ট্রেলিয়া। সোমবার এই ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। জানান, বড় জনগোষ্ঠী টিকা নিলেই তা ভাইরাস বিস্তার ঠেকাবে কিনা তা নিশ্চিত নয়। তাই সীমান্তে কড়াকড়ি অব্যাহত থাকবে। দীর্ঘ সময় ধরেই আন্তর্জাতিক পর্যটকদের জন্য বন্ধ রয়েছে অস্ট্রেলিয়ার দরজা। বিশেষ প্রয়োজনে সুযোগ থাকলেও কোয়ারেন্টাইন নীতি মানা বাধ্যতামূলক। অ্যাকাউন্ট পেন্ডিং রেখে শিক্ষার্থীদের 120 কোটি টাকা আটকে রেখেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানি শিওরক্যাশ। মোবাইল ব্যাংকিংয়ে হিসাব খুলতে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক, কিন্তু এই আইনের তোয়াক্কা করছেন না শিওরক্যাশ। প্রতিষ্ঠানটির 2 কোটি গ্রাহকের মধ্যে প্রায় 60 লাখেরই নেই জাতীয় পরিচয়পত্র। এমনকি এক NID-তে খোলা হয়েছে একাধিক হিসাব। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংকের তদন্তে বেরিয়ে এসছে প্রায় 1000 এজেন্টের নেই জাতীয় পরিচয়পত্র। এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি। নীতিমালা ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংক যেই নীতিমালার ভিত্তিতে এই MFSকে KYC পালন করে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে, সেই অ্যাকাউন্ট পরিপালন না করা, একই NID দিয়ে একাধিক অ্যাকাউন্ট করা, একই ব্যক্তি বিভিন্ন NID দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট করা, এগুলো গরিত অপরাধ। এগুলোর জন্য আমার মনে হয় আমাদেরকে জবাবদিহি করার ব্যবস্থা করা উচিত। নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা নজরদারির বাইরে চলে যায়, তখন কিন্তু নানা রকম অনিয়ম হয়। অনেক সময় টাকা আটকে থাকে, অনেক সময় টাকা আপনার যার কাছে যাওয়ার কথা শুনে যাচ্ছে না, সেগুলো হয়। এবং ইদানিং কতগুলো ঘটনা এরকম ঘটেছে। বাংলাদেশ ব্যাংক যখন পরিদর্শন করে যদি কোনো অনিয়ম ধরা পড়ে, তাহলে সেই অনিয়মের আলোকে যখন পরিপালন করার জন্য অবশ্যই বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে CID। রাজধানী শাহজাহানপুর এলাকা থেকে কবির আহমেদ এবং আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়। CID জানায়, চক্রের মূল হোতা শহীদুল ইসলাম পর্তুগাল থেকে ভুয়া চাকরির নিয়োগপত্র পাঠাতো। সেই কাগজ দেখিয়ে বিদেশ গমনেচ্ছুদের জড়ো করতেন তার স্ত্রী মুসলিমা খানম। পরে তাদেরকে ইন্টারভিউর কথা বলে ভারত নিয়ে যেতেন সহযোগী কবির এবং আলিম। সেখানে নিয়ে তাদের কাছ থেকে পাসপোর্ট, ডলার সহ সর্বস্ব ছিনিয়ে নেওয়া হতো। এদিকে সমবায় সমিতির নামে ক্ষুদ্র আয়ের মানুষের অর্থ আত্মসাৎকারী চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে CID। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। CID জানায়, রূপসী বাংলা শ্রমজীবী সমবায় সমিতি নামে
একটি সমিতি চালু করে প্রতারক চক্র। তারা নিম্ন আয়ের মানুষকে অধিক মুনাফার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিত। প্রথম দিকে কিছু মানুষকে বাড়তি মুনাফাও দেওয়া হয়। টাকা সংগ্রহের পরিমাণ বেড়ে গেলে 2019 সালে সমবায় সমিতি বন্ধ করে গা ঢাকা দেয় তারা। ক্ষুদ্র সঞ্চয় হারিয়ে দিশেহারা দরিদ্র সব মানুষ। সিআইডি জানায় চক্রটি কয়েকশো মানুষের টাকা আত্মসাৎ করেছে। এলাকার সবাই টাকা নিয়ে গরিব মানুষ না খাইয়া কেউ টাকা থুইছে, কেউ কাজ করে। আমি জানেন আসিয়ান বাসায় কাজ করছি, কইরা তারপরে টাকা তুইছি জীবনকার ভবিষ্যতের লেগে। আমার জামাই আমার খাওয়ান খোরাক দেয় না, অথচ টাকা নিয়ে বাড়িতে গেলে মারধর করে। আর উল্টা কয় কি মামলা করে টাকা নিতে। দখলদার, চাঁদাবাজ এবং ভূমি দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে যুবলীগ, এমনটাই হুঁশিয়ারি দিলেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর দনিয়াতে শীতবস্ত্র এবং মাস্ক বিতরণ অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, দুর্নীতি সৃষ্টি হয় মানুষের অধিকার হরণের মাধ্যমে, সেই অধিকার রক্ষায় আপোষ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পরশের সময় বলেন, করোনাকালীন দুঃসময়ে যুবলীগ দরিদ্র অসহায় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগ এখন পর্যন্ত 43 লাখ মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করছে বলে জানান তিনি। যুবলীগের অগণিত নেতাকর্মীর প্রতি আমার নির্দেশ, মানুষের অধিকার রক্ষা করার প্রশ্নে আপনারা কোনোদিনও আপোষ করবেন না, পিছপা হবেন না। এটাই আমাদের মূল রাজনীতি, এটাই মুজিববাদের আদর্শ, এটাই আমাদের বঙ্গবন্ধুর আদর্শ। মঞ্চ এবং টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা, সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানুয়ারির শুরুর দিকে। ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন 69 বছর বয়সী মুজিবুর রহমান দিলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। 2005-এর গুলেনবারি সিন্ড্রোমে আক্রান্ত হন দীর্ঘদিন এবং কোমায়ও থাকেন এ কারণে। পরে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিলেন। দিলুর অভিনয় শুরু হয় মঞ্চ থেকে। বিটিভির কালজয়ী ধারাবাহিক নাটক সংসপ্তকের মালু চরিত্রে অভিনয় ব্যাপক পরিচিতি এনে দেয় তাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর এবার। লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে রবসনের জোলা গোলে বাংলাদেশ পুলিশ এফসিকে হারায় তারা 2-1 গোলে হারিয়েছে। ম্যাচের 16 মিনিটেই লিড এনে দেয় কিংস। রবসনের ফিনিশিংয়ে এগিয়ে যায় অস্কার ক্রুজেন শিষ্যরা। ম্যাচের 42 মিনিটে সমতা ফেরায় পুলিশ এফসি। গোল করেন আইভরি কোস্টের। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময় রবসনের শট অবাক করে দেয় সবাইকে। ডি বক্সের বাইরে থেকে তানিয়া শটে 2-1 লিড নেয় কিংস। টানা দ্বিতীয় হাবের মুখ দেখল পুলিশ এফসি। নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট মাঠে 22 জানুয়ারি শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট সিজন 2 টুর্নামেন্ট। প্লেট এবং কাপ 2 পর্বে সপ্তাহে শুক্রবার এবং শনিবার প্রতিযোগিতার 2টি করে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট 6টি দল। প্রতি দলেই জাতীয় ক্রিকেট দলের সাবেক বেশ কয়েকজন খেলোয়াড় খেলবেন। শুক্রবার সকাল 9টায় উদ্বোধনী দিনে 2টি খেলা অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রিকেট দলের সাবেক 2 অধিনায়ক ফারুক আহমেদ এবং আতাহার আলী খান সহ অন্তত 10-12 জন সাবেক জাতীয় ক্রিকেটার অংশগ্রহণ করবেন এই টুর্নামেন্টে। মেয়র কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বেগম রোকেয়া পায়োনিয়ার। ফাইনালে হাড়িভাঙা কাটার্সকে 2 রানে হারিয়ে ট্রফি জিতে নেয় রোকেয়া পায়োনিয়ার্স। টসে হেরে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 109 রান সংগ্রহ করে সালাউদ্দিন পাপ্পুর দল বেগম রোকেয়া পায়োনিয়ার। দলের পক্ষে 37 দল সর্বোচ্চ 34 রানে 35 রানে অপরাজিত থেকে ম্যাচ সেরার পুরস্কার পান মোহাম্মদ ইশা। জবাবে ব্যাট করতে নেমে 108 রান করে ম্যাচ শেষ করে হাড়িভাঙা কাটার্স। দলের পক্ষে সর্বোচ্চ 37 রান করেন অধিনায়ক আকবর আলী। পরে বিজয়ী এবং রানার আপ দলকে ট্রফি প্রদান করা হয়। সড়কের জন্য জমি অধিগ্রহণের খবরে মাদারীপুরে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। প্রস্তাবিত জায়গায় ঘরতোলা, গাছ রোপণ সহ কাটা হয়েছে পুকুরও। এলাকাবাসীর অভিযোগ, রাতের আধারে শত শত গাছপালা রোপণ করা হয়েছে। তৈরি হয়েছে অসংখ্য ঘর। কেউ পুকুর কেটে বসিয়েছেন সাইনবোর্ড। স্থানীয়দের ভাষ্য, মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ পেতে তৎপর হয়ে উঠেছে একটি চক্র। তারাই এসব স্থাপনা বানাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কথা জানিয়েছে প্রশাসন। প্রতারণা করে বিভিন্ন ক্ষেত্রে ঘর রয়েছে, নতুন নতুন ঘর। সরকারের কিছু টাকা অবৈধভাবে হাতায় নেওয়ার জন্য কিছু লোক কাজ করতেছে। এইগুলি উচ্ছেদ করা হোক, আর পুরানো যাদের ঘর দরজা আছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। ভূমিদস্যু থেকে শুরু করে বিভিন্ন দালাল চক্র
রাস্তার আশেপাশে ঘরবাড়ি তৈরি করছে, কারণ হলো তারা অধিক পরিমাণে টাকা পাওয়ার জন্য ঘরবাড়ি তৈরি করছে। সরকার যদি এগুলো দৃষ্টি না দেয় তাহলে সরকারের কোষাগার থেকে বেশি পরিমাণে টাকা খরচ হবে। আমরা সরজমিনে যেটা দেখেছি নূতন এবং নূতন গাছ আমরা সবগুলো বাদ দিয়ে যেটা যৌক্তিক এবং 4 দিনের নোটিশের আগে ছিল আমরা সেগুলি আমরা অন্তর্ভুক্ত করেছি, অর্থাৎ আমরা এখানে নূতন কোনো কিছু অন্তর্ভুক্ত এখানে করিনি। মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি গ্যাস লাইট ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিকেলে উপজেলার ফোর্ডনগরে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তাৎক্ষণিকভাবে। ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দিতে রাজনীতিবিদদের চাইতে একজন ইমাম সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন, এমন মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আগেরকাবে সহিংসতা এবং চরমপন্থা প্রতিরোধে ইসলামিক বিজ্ঞজনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে বড় ভূমিকা রাখতে পারেন একজন ইমাম। ইসলামে মাদক সন্ত্রাসের কোনো জায়গা নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, জুমার নামাজের খুতবায় ইমামরা তাৎপর্যপূর্ণ আলোচনা করলে মানুষ সন্ত্রাস এবং মাদক থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ হবে। এ সময় মনিরুল ইসলাম বলেন, হোলি আর্টিজানে জঙ্গি হামলা করা হয়েছিল সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য। জানান, দেশে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই, অস্তিত্ব নেই আল কায়দার। আমরা কিন্তু এই বাংলাদেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং আপনার বাল্য বিবাহ সব কিছু নির্মূল করতে সক্ষম হব, এবং এটা যদি হতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। আর আপনাদের আমাদের ইমানি দায়িত্বটা পালন হবে যে ইসলাম কোনোদিন আপনার সন্ত্রাস, জঙ্গিবাদকে পছন্দ করে না। উলামা মাশায়েখ আছেন, আপনাদেরই দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালনে আপনারা অতীতের মতোই একযোগে কাজ করবেন, এবং তাহলেই আসলে দেশ থেকে জঙ্গিবাদের বা জঙ্গিবাদের শিকড় সেটি উৎপাটন করা সম্ভব। 9 মাসে 28টি মামলা দিয়ে কেডিএস গ্রুপ চরম হয়রানি করছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মকর্তা। পরিবার নিয়ে হুমকিতে রয়েছেন উল্লেখ করে প্রাণে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হয়রানির করুণ কাহিনী তুলে ধরেন কেওয়াই স্টিল মিলের সাবেক নির্বাহী পরিচালক মুনির হোসেন খান। জানান, 11 বছর দায়িত্ব পালন শেষে অন্য প্রতিষ্ঠানে যোগ দেয়। কেডিএস গ্রুপের রোশানলে পড়েন গাড়ি চুরি, হত্যা চেষ্টা, অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে 28টি মামলায় জড়ানো হয় তাকে। 1 বছর জেলও খেটেছেন এরই মধ্যে। সব অভিযোগ মিথ্যে দাবি করে তিনি বলেন, স্ত্রী, ভাই, বৃদ্ধ বাবাকেও মামলায় জড়ানোর তার পরিবার মহাসংকটে। ওনারা যখন দেখছেন আমি একটা থেকে জামিন পাচ্ছি, কারণ এগুলোর কোনো বেসিস নেই প্রপারলি, তারপরে ওনারা আবার আর একটা মামলা দিচ্ছে। এভাবে একের পর এক 28টা মামলা করেছে। আমি কেডিএস গ্রুপের মালিক পক্ষকে জানাতে চাই, এইসব মিথ্যা মামলা থেকে আমাকে রেহাই দেন, আমার পরিবারকে নিয়ে আমাকে শান্তিতে বাঁচতে দেন। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় শীতার্তদের মাঝে কম্বল এবং মাস্ক বিতরণ করেছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। নগরীর পাহাড়তলী এলাকায় প্রায় 500 গরিব এবং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এসব কম্বল এবং মাস্ক বিতরণ করেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মঈনুদ্দিন। এ সময় অতিথিরা বলেন, সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উন্নয়নমূলক কাজে এগিয়ে আসা উচিত। অনুষ্ঠানে প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পটুয়াখালীর রাঙাবাড়িতে মান্তা জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে চরমন্তা স্লুইস গেটে সেই সংলগ্ন নদীর তীরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উত্তরণ ফাউন্ডেশন নামের একটি সংগঠনের সহযোগিতায় কম্বল বিতরণ করে জেলা পুলিশ। এ সময় মান্তা সম্প্রদায়ের 136 পরিবারের 400 সদস্যদের হাতে কম্বল তুলে দেন পুলিশ সুপার। জানান, শীতের হাত থেকে অবহেলিত এই সম্প্রদায়ের মানুষদের বাঁচাতে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। বেশি ইন্টারনেটে এখন হবে বেশি বেশি অনলাইন ক্লাস। 129 টাকায় 11 জিবি আর 114 টাকায় 7 জিবি ইন্টারনেট। বাংলা লিংক। পুলিশ হেফাজতে রাখা হবে রাশিয়ার আটক বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনিকে। রাজপথে আন্দোলন গড়ে তুলতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ স্টেশনে বিশেষ আদালত বসিয়ে এই রায় দেন রুশ বিচারক। রায়কে উপহাস বলে আখ্যা দেন নাভালনি। এ সময় বাইরে স্লোগান দিচ্ছিল তার সমর্থকরা। নাভালনির বিরুদ্ধে আইনি ব্যবস্থাকে অসম্মানজনক বলে ক্ষোভ জানান তারা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগও দাবি করেন এ সময় তারা। রোববার রাশিয়ায় ফেরার পরই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় নাভালনিকে। নাভ এজেন্ট প্রয়োগ করার পর চিকিৎসার জন্য 5 মাস জার্মানিতে ছিলেন তিনি।
এদিকে চীনের সাথে উত্তেজনার মধ্যেই সামরিক মহড়ায় অংশ নিল তাইওয়ান। মঙ্গলবার হিসেনশু প্রদেশে একটি ঘাঁটিতে হয় এই মহড়া। অস্ত্র সরঞ্জামাদি প্রদর্শনের পাশাপাশি নিজেদের যুদ্ধের ক্ষমতাও দেখায় সেনারা। মূলত তারা সক্ষমতা দেখাচ্ছিলেন। এই নিয়ে ট্যাঙ্ক, মর্টার, মেশিনগান সহ নানা ধরনের ছোট বড় অস্ত্র রয়েছে। দেশকে সুরক্ষিত রাখতে সেনাদের প্রস্তুতি জানান দিতেই এই মহড়া বলে জানায় স্বায়ত্তশাসিত অঞ্চলটির সেনারা। সামরিক সক্ষমতার নজির দেখিয়ে জনগণকে আশ্বস্ত করতে চান বলে জানান তারা। এবার প্রকৃতির খেয়ালি আচরণের সাক্ষী হলো সাহারা মরুভূমি। তীব্র শীতে বরফ জমে গেছে মাইলের পর মাইল মরুভূমি এলাকায়। চলতি সপ্তাহে সাহারার আলজেরিয়া অংশে দেখা যায় বিরল এই দৃশ্য। তুষারপাত হয়েছে দেশটির নামা প্রদেশে। আবহাওয়াবিদরা জানান, পৃথিবীর অন্যতম উষ্ণ জায়গা হিসেবে পরিচিত সাহারা মরুভূমির অনেক জায়গায় তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের 3 ডিগ্রি নিচে। এতে মরুভূমির বালুর ঢিবিগুলো শুভ্র বরফে চেকে গেছে। আলজেরিয়ার নামা প্রদেশ সাহারার প্রবেশদ্বার হিসেবেই বিবেচিত। অঞ্চলটিতে গত 50 বছরে মাত্র তিনবার তুষারপাত হয়েছে। তীব্র শীতে গেল সপ্তাহে সৌদি আরবের মরুভূমিতেও তুষারপাত হয়। এই ছিল এখনকার সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামী দিন আবার দেখা হবে। সে অবধি প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।